আজকে ডেট হচ্ছে 15 তারিখ, 15/8/2024। এবার আমরা আজকে পড়বো ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই টপিকটা পড়বো। এতক্ষণ ধরে আমরা পড়েছি যে একটা আধান যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা কি কি পড়েছি এই চ্যাপ্টারে। অনেক কিছু পড়েছি যে কি করে চৌম্বক ক্ষেত্র কাকে বলে, কিভাবে নির্ণয় করতে হয়, তার দুটো সূত্র, বায়োসাভার্ট বায়োসাভার্ট সূত্র পড়েছি, তার বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন করেছি। তারপর বায়োসাভার্ট রুলের পরে আমরা কি পড়েছি, কারচপ কারচপ বলছি, আমরা পড়েছি অ্যাম্পিয়ারের সার্কিটাল ল পড়েছি, অ্যাম্পিয়ারের অ্যাম্পিয়ারের সূত্র পড়েছি। তারপরে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দেখেছি, এর ডাইমেনশন দেখেছি, এর মানে এর একক কি, মাত্রা কি, হেন তেন এগুলো সব ক্যালকুলেট করেছি। করার পর আমরা তারপরের টপিক আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে যদি কোনো আধান চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান যদি থাকে, যে আধানটা গতিশীল, এই গতিশীল আধান যদি চৌম্বক ক্ষেত্রে থাকে, তার উপর একটা চৌম্বক বল ক্রিয়াশীল হয়। চৌম্বক বল একটা ক্রিয়াশীল হয়। এই চৌম্বক বলের মান কত? এফএম যদি আমরা বলি, ম্যাগনেটিক ফোর্স যদি বলি, এটা হয় কিউ ইন্টু ভি ক্রস বি। এবং এইখান থেকে আমরা নানা রকম জিনিস ডিসকাস করতে করতে শেষে আমরা ডিসকাস করেছি সাইক্লোটন সম্বন্ধে, এবং সেখান থেকে যা যা ফর্মুলা থাকে সেই সমস্ত জিনিসপত্রগুলো আমরা আলোচনা করেছি। এবার আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে টুডেজ টপিক যদি আমরা বলি, আজকের টপিক, সেই টপিকটা হচ্ছে যে তড়িৎবাহী তার যদি হয়, তড়িৎবাহী তার মানে একটা তার আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এবং সেই তারটা যদি চৌম্বক ক্ষেত্রে যদি থাকে, তাহলে তার উপর একটা বল প্রয়োগ হয়, বল প্রযুক্ত হয়। এটাও কিন্তু চৌম্বক বল প্রযুক্ত হয়। এবার প্রথম আমরা জানার চেষ্টা করব কেন এরকম বল প্রয়োগ হয়। তোমরা কেউ বলতে পারবে যে কোনো একটা তার যদি যায়, তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে সেই কারেন্টের উপর বল প্রয়োগ হবে, এটা কেন হতে পারে বলতে পারবে? তাহলে প্রথম আমরা জানার চেষ্টা করব কেন তড়িৎবাহী চৌম্বক ক্ষেত্রে রাখা চৌম্বক ক্ষেত্রে রাখা তড়িৎবাহী তারে তারের উপর চৌম্বক বল প্রযুক্ত হয়। কি হয়, কি হয় যদি আমরা জানার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, তাহলে দেখব, ধরে নাও এইটা হচ্ছে একটা তার, এখান থেকে এখানে একটা তার ছিল, সেই তারের মধ্যে দিয়ে আই কারেন্ট দিচ্ছে। এবার যদি আমরা এইখানে একটা চৌম্বক ক্ষেত্র দিয়ে দিই, একটা যদি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে এই তারটা এরকম করে বেঁকে যাচ্ছে, তারটা একদিকে একদিকে যেন ঠেলে ঠেলে যাচ্ছে তারটা, এই বরাবর, এই বরাবর একটা ফোর্স ক্রিয়াশীল হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন, কেন এই ফোর্স ক্রিয়াশীল হবে? কেউ বলতে পারবে? একদম তাই, একদম তাই। যদি আমরা এই তারটাকে জুম করে দেখি, এইটাকে যদি আমরা জুম করে দেখি, তাহলে দেখব যে একটা তারের মধ্যে দিয়ে, একটা তারকে যদি জুম করে দেখি, তাহলে দেখতে পাবো এর উপরে মুক্ত ইলেকট্রন গুলো, যদি কারেন্ট এইদিকে যায়, কারেন্ট যদি এইদিকে হয়, তাহলে মুক্ত ইলেকট্রন গুলো সব এই দিক দিয়ে গতিশীল। এবার চৌম্বক ক্ষেত্র, তাহলে এই ইলেকট্রনের একটা আধান আছে, কিউ সমান হচ্ছে -ই। এবার এই প্রতিটা ইলেকট্রনকে এবার চৌম্বক বল দেবে এই বরাবর, প্রতিটা ইলেকট্রনকে চৌম্বক বল দেবে, প্রতিটা ইলেকট্রনকে চুম্বক বল দেবে, কারণ এটা মুভিং, ইলেকট্রন গুলো গতিশীল, তাই মুভিং যেহেতু। আমরা জানি, আগে আমরা পড়েছি যে কোনো আধান যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয়, তার উপর বল প্রয়োগ হয়। এবার ইলেকট্রন গুলো যেহেতু একই দিকে যাচ্ছে, তাই তাদের উপর, সমস্ত ইলেকট্রনের উপর ফোর্স হবে একই দিকে। তাই এই ইলেকট্রন আবার বাঁধা আছে তারের সাথে, তারের সাথে আকর্ষণ বল দিয়ে বাঁধা আছে, একটা বল দিয়ে বাঁধা আছে।
সে ওই ইলেকট্রন গুলো ফটাস করে তার থেকে বেরিয়ে আসতে পারবে না, তার জন্য পুরো তারটাকে ধরে বাঁকিয়ে দেয়। তার ফলে কি হয়, তার ফলে যেটা হয় এই তারটা এরকম বেঁকে যায়। ইলেকট্রন গুলো যখন গতিশীল হয় এইদিকে ফোর্স পায়, ইলেকট্রন গতিশীল হচ্ছে এই বরাবর ফোর্স পেলো, ইলেকট্রন গতিশীল হচ্ছে এই বরাবর ফোর্স পেলো, নিয়ে তারটা বেঁকে যায়। তাহলে এই যে বল, প্রযুক্ত বল, সেটা কেন হয় আমরা বুঝলাম, যে কারণটা কি, কারণ তড়িৎ পরিবহন হলে তড়িৎবাহী তারের তড়িৎবাহী তারের মধ্য দিয়ে ইলেকট্রন কণা, কোন ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, যেগুলোকে আমরা মুক্ত ইলেকট্রন বলি। আমরা পরে মডার্ন ফিজিক্সে আরো ভালো করে বুঝবো যে মুক্ত ইলেকট্রন বলতে কি বোঝায়। তো মুক্ত ইলেকট্রন কণাগুলি কি করে, গতিশীল হতে শুরু করে। কণাগুলি তড়িৎ প্রবাহের বিপরীত দিকে তড়িৎ প্রবাহের বিপরীত দিকে গতিশীল হয়। যেহেতু যেহেতু ইলেকট্রন গুলো তড়িৎ প্রবাহের বিপরীত দিকে গতিশীল হচ্ছে, ইলেকট্রনের আধান আছে, তাহলে আধান গতিশীল হচ্ছে। ইলেকট্রন হলো আহিত কণা, ইলেকট্রন হলো নেগেটিভ, আধান আছে ইলেকট্রনের। আবার গতিশীল যদি হয় তাহলে তার বেগ থাকবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি কিউ আছে, এখানে দেখতে পাচ্ছি ভি আছে। এবার যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় বি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ফোর্স, ম্যাগনেটিক ফোর্স কিউ ইন্টু ভি ক্রস বি থাকবে। তাহলে এইভাবে এই যে ফোর্সটা চৌম্বক বল ক্রিয়াশীল হচ্ছে, সেই ফোর্সটা কিন্তু এখানে ক্রিয়াশীল হবে। তার জন্য, তার ফলে এই বলের জন্যেই বলটি তার অনুভব করে, যে তড়িৎবাহী তার, সে অনুভব করে এই বলটি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি সমীকরণটা কি এরকম থাকবে? অ্যান্সার হচ্ছে না। এক্ষেত্রে যেহেতু কারেন্ট আছে, তারের দৈর্ঘ্য আছে, সেই জন্য এখানে তারের দৈর্ঘ্য, তড়িৎ প্রবাহ মাত্রা, সেগুলো দিয়ে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে এবার, যেমন আগে আধানের ক্ষেত্রে, গতিশীল আধানের ক্ষেত্রে চৌম্বক বলের ফর্মুলা কি ছিল? গতিশীল আধানের জন্য আধানের উপর চৌম্বক বল কত ছিল, ফর্মুলা কি ছিল? একদম তাই, সেই ফর্মুলা ছিল এফএম সমান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। এখন প্রশ্ন হচ্ছে এক্ষেত্রেও কি একই ফর্মুলা ইউজ করব? অ্যান্সার হচ্ছে না, একই জিনিসই ইউজ করব, একটু আলাদা ভাবে ইউজ করব। এক্ষেত্রে যদি আমরা বলি তড়িৎবাহী তারের উপর যদি আমরা আলোচনা করি, তারের উপর চৌম্বক বল, সেটা যদি আমরা আলোচনা করি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎবাহী তার যেটা আছে, তার মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, আর তার একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য এল আছে। তাহলে আমরা কারেন্ট আর দৈর্ঘ্য এই দুটোকে রিপ্লেস করে দেবো কিউ আর ভি এর জায়গায়। তাহলে কি পাবো? সেক্ষেত্রে আমরা ফর্মুলা পাবো এফ এম সমান আই ইন্টু এল ক্রস বি। আই ইন্টু এল ক্রস বি। কি করে দেখো, এবার এখানে ট্রিকটা কি, ট্রিকটা একটু যদি আমরা মনে মনে ভাবি তাহলে বুঝতে পারবো। দেখো, লেখা ছিল কিউ ইন্টু ভি ক্রস বি, এবার কিউ কে কিউ রাখলাম, ভি মানে কি, ধরে নাও টি সময়ে একটি ইলেকট্রন এখান থেকে এখানে এসছে, টি সময়ে, তাহলে তার বেগ কত, এল বাই টি। তাহলে এল হচ্ছে ভেক্টর রাশি, এল বাই টি ক্রস বি। এবার টিটাকে তুমি এখানে ভাগ করে দাও, তাহলে কিউ বাই টি ইন্টু এল ক্রস বি। কিউ বাই টি মানে কি, আই।
তাহলে এইটা সমান হচ্ছে I ইন্টু এল ক্রস বি। তার মানে একই সমীকরণ, যেহেতু এদের দুজনের এই যে ফোর্স, এই যে বলের কথা আমরা আলোচনা করছি, তাদের উৎপত্তির কারণ যেহেতু একই ধরনের, তাই তাদের সমীকরণগুলো একদম একটা ইকুয়েশন থেকে আর একটা ইকুয়েশন আসে। কিন্তু যেহেতু এদের চেহারা আলাদা, এদের রিপ্রেজেন্টেশনটা আলাদা, তাই সমীকরণ দুটো কিন্তু দেখতে আলাদা ধরনের। একটা তড়িৎবাহী তারের উপর চৌম্বক বল, একটা গতিশীল আধানের উপর চৌম্বক বল। তড়িৎবাহী তারের ক্ষেত্রে আধানের উপর চৌম্বক বল মানে তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে যে গতিশীল ইলেকট্রন কণাগুলো আছে, যেটি একটি আধান, তার উপর চৌম্বক বল গ্রস প্রযুক্ত হয়। অনেক সংখ্যক ইলেকট্রন গতিশীল হয়। সেই সংখ্যক ইলেকট্রন যেহেতু কারেন্টের বিপরীত দিকে, কারেন্ট যেদিকে ধরছি তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, তাই প্রায় সব সংখ্যক ইলেকট্রনের বেগের দিক একই রকম, তাই ফোর্স তারা যেটা পাবে সেটা একই দিকে পাবে। এবং সেই ফোর্সের কথাটাই আমরা এখানে আলোচনা করছি। ওকে, তাহলে এবার আমরা জানার চেষ্টা করব যে এই যে ফোর্সের কথা বলছে, এখানে আমরা দেখার চেষ্টা করব যে এক্ষেত্রে কত পরিমাণ, মানে কোন দিকে ক্রিয়াশীল হয়, এবং তোমার আহ, এক্ষেত্রে ফর্মুলা কি, সেই সমস্ত জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে এফ সমান পেলাম I ইন্টু এল ক্রস বি। তাহলে এর মান কি হবে? মান হবে এফ সমান I এল বি সাইন থিটা। আমরা জানি এ ক্রস বি এর মান হয়, এ ক্রস বি দুটো ভেক্টর যদি হয়, তাহলে তার মান সমান হয় এ বি সাইন থিটা। সিমিলারলি এরকম হবে। তাহলে কি রকম কেসে সাইন থিটা মানে কি? এই দিকে তোমার হচ্ছে এল ভেক্টরটা, দৈর্ঘ্য ভেক্টর, কারেন্ট যেদিকে যাচ্ছে, আর এই দিকে ধরে নাও বি ভেক্টরটা, এই বরাবর বি ভেক্টর ক্রিয়াশীল, কথার কথা। তাহলে একটা অ্যাঙ্গেল এখানে আছে, একটা অ্যাঙ্গেল আছে থিটা। সেই থিটা অ্যাঙ্গেল যদি এখানে থাকে, তাহলে তার সাইন থিটা এখানে হবে। এটাকে অনেকে আবার সুবিধা করে বলার জন্য বলে বি আই এল সাইন থিটা, বিল সাইন থিটা বলে। তো যাই হোক, তোমাদের যেটা মনে রাখতে সুবিধা হবে সেইভাবে মনে রাখবে। সেটা হলো মান। এবার হচ্ছে দিক। দিক কি করে মনে রাখবো? দিক মনে রাখার জন্য আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ইউজ করব। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম যেমন ভাবে আগে ছিল, যেহেতু কিউ ইন্টু ভি ক্রস বি, এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকেই এখানে এসছে আই এল ক্রস বি। সুতরাং যেখানে বেগের যেদিকে দিক ছিল, সেদিকে তড়িৎবাহী তারের দিক ভেবে নেব, তাহলে আমার বামহস্ত ফর্মুলা আগে যা ছিল তাই হবে। তাহলে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম কি ছিল বলো? বাঁ হাতের তিনটে আঙুল কি কি ছিল? বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী আর মধ্যমা। মধ্যমাতে তড়িৎ প্রবাহের দিক ছিল, মধ্যমাতে তড়িৎ প্রবাহের দিক ছিল, আর তর্জনীতে ছিল তোমার চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে এরকম তিনটে আঙুল যদি থাকে, এইটা ধরে নাও তর্জনী, তর্জনী, এইটা ধরে নাও মধ্যমা, আর এইটা ধরে নাও বুড়ো আঙুল, লম্বভাবে আছে পরস্পর। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ, বুড়ো আঙুল, এইটা ধরে নাও মধ্যমা, আর এইটা ধরে নাও তোমার তর্জনী যদি হয়। এবং তর্জনী যদি তোমার ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্দেশ করে, মধ্যমা যদি মানে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তার মানে তড়িৎ প্রবাহের দিক মানে এল এর দিক, যেদিকে তড়িৎ প্রবাহ দিক সেদিকে। তবে বুড়ো আঙুল, বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে থাকবে, সেইটা তোমার ফোর্সের দিক নির্দেশ করবে। এটা হলো ফর্মুলা। তার মানে আমরা এখানে যদি এই ক্ষেত্রে আমরা যদি ফোর্সটা অ্যাপ্লাই করি, ধরে নাও এই যে কেসটা আমরা বললাম, এখানে আহ ধরে নাও এরকম হচ্ছে তোমার তার, এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আর চৌম্বক ক্ষেত্র ধরে নাও ক্রস, চৌম্বক ক্ষেত্র ধরে নাও ক্রস। তাহলে বলো তো দেখি, ফোর্সটা কোন দিকে ক্রিয়াশীল হবে? ক্রস মানে কি? এই যে তিনটে আঙ্গুলের মধ্যে
তর্জনী যেটা আছে সেটাকে একদম পাতার মধ্যে ভরে দাও, পাতার মধ্যে ভরে দাও। আর মধ্যমা যেটা আছে সেটা কারেন্ট যেদিকে আছে সেদিকে দাও। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে হচ্ছে গো? বাঁ দিকে হচ্ছে, একদম বাঁ দিকে হবে। দেখো এরকম করে এইদিকে তর্জনী, তর্জনী নিচে দাও, এরকম হবে। বুড়ো আঙুল বাঁ দিকে হবে, তর্জনীটা নিচে চলে গেল পাতার। আর মধ্যমাটা তোমার কারেন্টের ডাইরেকশনে হলো, তাহলে বুড়ো আঙুলটা বাঁ দিকে হবে। তার মানে এখানে ফোর্স হবে এই বরাবর, এই দিকে হবে ফোর্স। উল্টোটা যদি আমরা করি, কারেন্টটা যদি আমরা এই দিক দিয়ে দিই আর এখানেও যদি ক্রস হয়, কারেন্টটা উল্টো দিকে যদি হয়, এখানেও যদি ম্যাগনেটিক ফিল্ড ক্রস হয়, তাহলে বলো তো দেখি কারেন্ট এদিকে গেলে ফোর্স কোন দিকে ক্রিয়াশীল হবে? ক্রস মানে একদম তাই। তোমার তর্জনীটা ভিতরে ঢুকে গেল। এবার তোমার বৃদ্ধা মানে তোমার মধ্যমাটা নিচের দিকে এলো, তাহলে সঙ্গে সঙ্গে তুমি পাবে বৃদ্ধাঙ্গুষ্ঠটা এইদিকে, তাহলে এইদিকে হবে ফোর্স। সিমিলারলি যদি ডাইরেকশনটা আমরা চেঞ্জ করে দিই, তাহলে আবার উল্টো হবে। এখানে যদি আমরা এরকম করে রাখি, এখানে ধরে নাও ডাইরেকশনটা যদি উল্টো করে দিই, এইভাবে ডাইরেকশন করলাম ম্যাগনেটিক ফিল্ডের, ম্যাগনেটিক ফিল্ড এখন আর মধ্যমার তোমার তর্জনীটা নিচের দিকে যাবে না, তর্জনীটা উপরের দিকে আসবে। তাহলে তর্জনী উপর দিকে আসছে, এবার সেক্ষেত্রে তর্জনীটা এরকম করে সামনের দিকে দিতে হবে, দিয়ে তোমাকে মধ্যমাটাকে ফিট করতে হবে কারেন্টের ডাইরেকশনে। তাহলে তুমি দেখতে পাবে এক্ষেত্রে এইটা যেহেতু বাঁ দিকে হয়েছে, এইটা হবে ডান দিকে ফোর্স হবে। সিমিলারলি যদি আমরা উল্টো করে দেখি, এই দিক দিয়ে যদি কারেন্ট যায় আর এখানে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পয়েন্টিং টুয়ার্ডস আউটওয়ার্ড ডাইরেকশনে যদি পয়েন্ট করে, তাহলে এক্ষেত্রে কিন্তু ফোর্স হবে বাম দিকে। ওকে, তো এইগুলো আমরা কি অ্যাপ্লাই করলাম? এগুলো অ্যাপ্লাই করলাম ফ্লেমিং এর, ফ্লেমিং এর তোমার লেফট হ্যান্ড রুলটা আমরা ইউজ করলাম। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলটা আমরা ইউজ করলাম। এই রুলটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রুলটা পরীক্ষায় পড়ে, এর স্টেটমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। স্টেটমেন্ট কি, কি বলেছে রুলে, কি বলা আছে? রুলে বলা আছে বাম হাতের, বাম হাতের তিনটি আঙুল, কি কি তিনটি আঙুল? তিনটি আঙুল বৃদ্ধাঙ্গুষ্ঠ, বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে, পরস্পর সমকোণে রেখে প্রসারিত করলে, প্রসারিত করলে যদি, যদি মধ্যমা তড়িৎ প্রবাহের দিক, প্রবাহের দিক এবং এবং তর্জনী চৌম্বক ক্ষেত্রের, চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ, তড়িৎ প্রবাহ, তড়িৎ পরিবাহীর উপর, তড়িৎ পরিবাহীর উপর প্রযুক্ত চৌম্বক বলের দিক নির্দেশ করবে, চৌম্বক বলের দিক নির্দেশ করবে। এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের উপর নির্ভর করে কিন্তু বার্লো চক্র কিন্তু তৈরি হয়েছে। বার্লো চক্রটা কি? এই যে প্রিন্সিপাল ক্লাস 10-এ তোমাদের ছিল, এই নীতির উপর, এই যে আমাদের ফর্মুলা বি ইকুয়াল টু আই এল ক্রস বি, এই ফর্মুলার উপর নির্ভর করে বার্লো চক্র হয়েছে। বার্লো চক্র কি করা হয়, কি করা হয়েছে বার্লো চক্রতে? বলছে যে আমরা একটা ম্যাগনেট রাখবো, একটা ধরে নাও টেবিল আছে, এটা হচ্ছে একটা টেবিল, এই টেবিলের উপরে একটা ম্যাগনেট রেখেছে, অশ্বক্ষুরাকৃতি ম্যাগনেট রেখেছে এরকম। হ্যাঁ, সরি 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 সরি, এটা এফ হবে, অবশ্যই এফ হবে।
ঠিক বলেছো। এফ, ঠিক। এখানে একটা ধরে নাও ম্যাগনেট রেখেছে, তার ধরে নে কথার কথা দুই দিকে দুটো পোল আছে, একটা নর্থ পোল একটা সাউথ পোল, আমি ধরে নিচ্ছি এটা নর্থ পোল, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে থাকবে সব সময়। এবার কি করেছে, এখানে একটু পারদ রেখেছে, একটা বাটিতে পারদ রেখেছে। পারদ হচ্ছে তড়িৎ পরিবাহী, সেইটা কানেক্ট করে রাখা আছে। আর উপর থেকে একটা তার এসছে, সেখানে একটা এরকম তোমার চাকার মতন রাখা আছে। চাকাটাকে আমি একটু অন্য কালারের দিই, তাহলে বোঝা যাবে। যাই হোক, এরকম আছে। এবার এইটা এর সাথে কানেক্টেড, এবং এর মধ্যে দিয়ে ধরে নাও কারেন্ট যাচ্ছে। তাহলে কি হবে? কথার কথা, এদিকে ধরে নাও কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে? ধরে নাও এই দিকটা ধরে নাও পজিটিভ, সরি ধরে নাও এই দিকটা পজিটিভ, তাহলে কারেন্ট এই বরাবর যাবে, পজিটিভ থেকে এইদিকে কারেন্ট আসবে, তাহলে কারেন্ট নিচের দিকে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এই বরাবর, ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কারেন্ট আসছে নিচের দিকে, নিচের দিকে কারেন্ট, এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কোন দিকে তোমার, তাহলে এবার বসাও তোমার দুটো আঙুল, ম্যাগনেটিক ফিল্ড থাকবে ডান দিকে হচ্ছে, দেখো কারেন্ট মানে হচ্ছে একদম যেমন নর্মাল আমরা রাখছি তেমনই পাবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড একদিকে পাচ্ছি, আমার তর্জনী দিয়ে দেখাবো, মধ্যমা দিয়ে কারেন্ট দেখাবো, তাহলে তখন দেখতে পাচ্ছি ডান দিক দিয়ে পাবে। এবার ডান দিক দিয়ে ও পুরোটাই ডান দিকে ঠেলবে। এবার নিচের অংশটা যেহেতু লুজ হয়ে আছে, জাস্ট টাচ হয়েছে, নিচের যে চাকাটা, যদি আমরা ভালো করে ছবিটা দেখি, তাহলে দেখতে পাবো এরকম করে নিচের চাকাটা তোমার টাচ হয়ে আছে এরকম করে। এই নিচের চাকাটা পারদে টাচ হয়ে আছে। তার মানে এই পুরো অংশে কারেন্ট যাক, এতেও কারেন্ট যাচ্ছে, পুরো সবাইকে ঠেলছে, কিন্তু এ যেহেতু লুজলি টাচ হয়ে আছে, এই প্রান্তটা তখন ঝট করে একটা ফোর্স পাবে। যেই ঝট করে একটা ফোর্স পাবে, তখন এর গতিজাড্যের জন্যে তারপরে তো ডিসকানেক্ট হয়ে যাবে। এটা যখন ঘুরে চলে যাবে, তখন তো এইটা যেই চলে যাবে তখন তো ডিসকানেক্ট হয়ে গেল। ডিসকানেক্ট হয়ে গেল মানে তখন আর কোনো ফোর্স নেই, কারণ কারেন্ট নেই, মুক্ত বর্তনী হয়ে গেল। পারদের সাথে টাচ হলে তবেই তো বদ্ধ বর্তনী হবে, বুঝতে পারছো না পারছো না? যেহেতু পারদ ওখানে পরিবাহী, এবার যদি এটা যদি খানিকটা ঘুরে যায়, তাহলে তো এখানে পারদ থাকলেও তোমার চাকার এইগুলো তো এরকম হয়ে যাবে, তখন তো আর টাচ হবে না। কি বোঝা যাচ্ছে কি বলছি? এটা ঘুরছে ধরে নাও, ঘুরন্ত অবস্থায় এরকম যদি কন্ডিশনে আসে, তাহলে তো পারদে টাচ হচ্ছে না। আবার কখন টাচ হবে? যখন এইটা এসে পারদে টাচ করবে, যেই পারদে টাচ করবে তখন ঝমাং করে আবার একটা ফোর্স দেবে ডান দিকে। তাহলে কি হবে গো, ধীরে 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 এতে কি হবে? এ ঘুরতে থাকবে এবং ঘূর্ণন বেগ কি হবে? বাড়বে। তার মানে এখানে কি শক্তি তৈরি হলো শেষে? একটা যন্ত্র যখন বনবন করে ঘুরছে, তাহলে কি শক্তি তৈরি হলো? গতি শক্তি তৈরি হলো। তাহলে দেখো এখানকার তড়িৎ শক্তিটা, এই ব্যাটারির যে তড়িৎ শক্তি, সেই তড়িৎ শক্তিটা গিয়ে এখানে গতি শক্তি তৈরি হয়ে গেল বাল্য চক্রে। তাহলে বাল্য চক্রে ব্যাটারির তড়িৎ শক্তিটা গতি শক্তিতে পরিণত হলো। আর আমরা জানি যে কোন রকম কোন শক্তি, যে কোনো ধরনের শক্তি যদি গতি শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বলা হয় মোটর। তাহলে বাল্য চক্রকে আমরা মোটর বলতে পারি। তাহলে এই জিনিসগুলো আমি জাস্ট হালকা করে তোমাদের বলে দিচ্ছি, একটা কয়েকটা লাইনে বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে, এক নাম্বার হচ্ছে যখনই যখনই তোমার আহ এটা কি বলছি, এই যে গোল চাকা যেটা আছে, চক্র যেটা আছে, এটা কি বলবো, চক্রের চাকার, যখনই চাকার তীক্ষ্ণ তীক্ষ্ণ অগ্রভাগ অগ্রভাগ পারদে স্পর্শ করবে, পারদ স্পর্শ করবে, স্পর্শ করবে, তখনই সেই ক্ষণেই সেই ক্ষণেই তড়িৎ প্রবাহ হবে,
এবং ওই তীক্ষ্ণাগ্রটি ডান দিকে চৌম্বক বল পাবে আমাদের চিত্র অনুযায়ী, আমাদের এখানকার চিত্র অনুযায়ী। ফলে কি হবে 2 নাম্বার স্টেপে? ফলে চাকাটি ঘুরতে শুরু করবে এবং অন্য একটি তীক্ষ্ণাগ্র আবার পারদ স্পর্শ করলে কি হবে? আবার বল পাবে, ফলে ঘুরতে থাকবে। এইভাবে চলতে থাকলে কি হবে? এইভাবে কিছু সময়ের মধ্যে চক্রটি ঘুরতে শুরু করবে। তার মানে কি? চক্রটি একটি গতিশক্তি পাবে। তার মানে চক্রটি গতিশক্তি অর্জন করবে। তাহলে কে দিল? কোথা থেকে পেল গতিশক্তি? এমনিতে তো শক্তি কেউ কোথা থেকে পায় না, একটা শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কোথা থেকে পেল শক্তি? হ্যাঁ, তড়িৎ শক্তি থেকে, ব্যাটারির তড়িৎ শক্তি থেকে। তাহলে বার্লো চক্রতে তাহলে আমরা কি দেখতে পেলাম? বার্লো চক্র যেটা, এই চক্রতে আমরা দেখতে পেলাম যে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তাই এটাকে কি বলবো আমরা? তাই একে কি বলা হয়? একে মোটর বলা হয়। মনে রাখবে, মোটর তাকেই বলে যেখানে অন্য কোনো শক্তি যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। তাহলে মোটর কাকে বলে? তাহলে মোটর বলতে বোঝাচ্ছে, মোটর হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্রে যে যন্ত্রে যে কোনো ধরনের শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে মোটর বলে। তাহলে বার্লো চক্রকে আমরা কি মোটর বলবো তাহলে বলো? বার্লো চক্রকে কি ধরনের মোটর বলবো? কোন শক্তি যান্ত্রিক শক্তি হয়েছে এখানে? তড়িৎ শক্তি। তাহলে এইটাকে বলবো ইলেকট্রিক মোটর বা তড়িৎ মোটর বলবো, তড়িৎ মোটর যন্ত্র। কারণ তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি হয়েছে। ওকে, এবার দেখো, এই যে আমি এখানে ব্যাটারি ইউজ করেছি, এটা যদি ডিসি ইউজ না করে এসি ইউজ করতাম তাহলে কি হতো? তাহলে প্রশ্ন হচ্ছে, বাল্যচক্র কোন কোন ক্ষেত্রে, মানে যদি এক্ষেত্রে এক্ষেত্রে ডিসি ব্যাটারি ইউজ করেছি, ডিসি ব্যবহার করেছি, ব্যবহার হয়েছে, কারণ ব্যাটারি হচ্ছে ডিসি, একদিকেই কারেন্ট দেয়, ব্যবহার করা হয়েছে। যদি এসি উৎস ব্যবহার করা হতো, তবে এই চক্রের কোনো ঘূর্ণন দেখা যেত না। কেন গো? কেন? তার কারণ বলো।
এই যে চাকাটা আছে, এ কারেন্ট, এসি মানে কি, কারেন্ট একবার এদিকে যাবে, কারেন্ট একবার এদিকে আসবে। এসি যদি হয় তাহলে কারেন্টের দিক বারবার চেঞ্জ হবে। তার মানে এই এই যে নিচের অংশটা, এ একবার ফোর্স পাবে এদিকে, আবার ফোর্স পাবে এদিকে, এবং কত তাড়াতাড়ি চেঞ্জ হবে, সেকেন্ডে 5 বার, 10 বার, 8 বার, 9 বার, যেমন কম্পাঙ্ক তেমন অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে ও বাঁদিক ডান দিক, বাঁদিক ডান দিক হতে হতে ও স্থির থাকবে। তাহলে এক্ষেত্রে ঘূর্ণন পাবে না, বরং স্থির থাকবে, স্থির থাকে। কারণ কি, আই এর দিক সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে দ্রুত যে পরিবর্তন হয়, দ্রুত পরিবর্তন হয়, ফলে ফলে ফোর্সের দিক, ফোর্সের গড় মান শূন্য হয়। একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, তাহলে গড় মান শূন্য হয়, তাই ঘুরে না। বোঝা গেল? এটা বোঝা গেল তো? হ্যালো, 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 হ্যালো। ঠিক। এবার আমরা আর একটা ছোট্ট জিনিস পড়িয়ে তোমাদেরকে ছেড়ে দেবো। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যদি একটা কুণ্ডলী নিই, আয়তাকার কুণ্ডলী নিই, সেটাতে যদি কারেন্ট পাঠাই এবং সেটা যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে তার কি হবে? তাহলে নেক্সট আমাদের আলোচনা হচ্ছে একটি আয়তাকার তড়িৎবাহী কুণ্ডলী, তড়িৎবাহী কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রে রাখা হলে, কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে রাখা হলে কি হবে? চৌম্বক ক্ষেত্রে যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে দেখি আমরা কি হয়। তো ধরে নিলাম এইদিকে ধরে নাও নর্থ পোল, এইদিকে ধরে নাও সাউথ পোল, তাহলে চুম্বক ক্ষেত্র পেলাম এই বরাবর, এই বরাবর আমরা চুম্বক ক্ষেত্র পাবো, এই বরাবর চুম্বক ক্ষেত্র পাবো। এবার ধরে নাও এখানে একটা কুণ্ডলী আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরে নাও এইভাবে। তাহলে এবার বলো তো দেখি, এই যে কুণ্ডলীটাকে যদি আমরা নাম দিই এম এন ও পি, তাহলে আমরা ধরলাম এম এন ও পি হলো একটি আয়তকার কুণ্ডলী, আয়তকার কুণ্ডলী, যার দৈর্ঘ্য ধরলাম, দৈর্ঘ্যটা ধরলাম ধরে নাও এনও ইকুয়াল টু হচ্ছে পিএম সমান ধরলাম এল, আর প্রস্থ যেহেতু আয়তক্ষেত্র তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, প্রস্থটা ধরলাম ধরে নাও এম এন ইকুয়াল টু ওপি ইকুয়াল টু ধরলাম, প্রস্থ মানে ব্রেড, ব্রেডের বি লিখলাম, একটা লেংথ একটা ব্রেড, একটা লেংথ ধরলাম এল আর ব্রেড ধরলাম বি, প্রস্থ ধরলাম বি। তাহলে এবার বলো এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে বলো তো দেখি কোন কোন দিকে ফোর্স অ্যাপ্লাই হবে না, কোন কোন বাহুতে, চারখানা তো বাহু, চারখানা বাহুর মধ্যে কোন বাহুগুলোতে ফোর্স অ্যাপ্লাই হবে না? এমএনআর ওপিতে, পিওতে, এমএনআর এনএম আর পিওতে, দেখো ডাইরেকশন অনুযায়ী বলো কারেন্টের, তাই তো? আর তাহলে এনএম আর পিও, এইখানে কোনো ফোর্স হবে না, এখানে কোনো ফোর্স হবে না, কেন? তার কারণ এনএম এর সময় অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি ম্যাগনেটিক ফিল্ডের সাথে, আর পিওর সময় হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এনএম অংশ, এনএম এবং পিও বাহুতে, বাহুতে কোনো চৌম্বক বল ক্রিয়াশীল হবে না, চৌম্বক বল ক্রিয়াশীল হবে না।
কেন হবে না? কারণ এনএম অংশ, এনএম অংশ যদি আমরা দেখি তাহলে এইটা হচ্ছে এনএম অংশ, আর এখানে কারেন্ট যাচ্ছে এইদিকে আর ম্যাগনেটিক ফিল্ড এইদিকে। আর যদি আমরা পিও অংশ দেখি তাহলে এইটা হচ্ছে পিও অংশ, এইদিকে এইটা কারেন্ট যাচ্ছে আই, আর ম্যাগনেটিক ফিল্ড এইদিকে হচ্ছে এই বরাবর। তাহলে এখানে হচ্ছে থিটা 0 ডিগ্রি, আর ফোর্সের ফর্মুলা কি? ফোর্স সমান হচ্ছে আই এল বি সাইন থিটা। তাহলে সাইন থিটা সাইন 0 মানে 0। আর এখানে থিটাটা আমরা কত পাচ্ছি? থিটা সমান 180 ডিগ্রি। তার মানে ফোর্স সমান ফর্মুলা হচ্ছে আই এল বি সাইন 180 ডিগ্রি মানেও 0। এটাও হচ্ছে 0, সাইন 0 ডিগ্রি মানেও হচ্ছে 0। তাহলে এবার দুটো জায়গায় ফোর্স হবে, সেই কোন কোন উপাংশতে ফোর্স হবে বলো? একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এই দুটোতে কিন্তু কোনো ফোর্স নাই। তাহলে বলো তো দেখি কত ফোর্স হবে এই দুটোতে? এখানে যদি কারেন্ট যায় আই, এটা দৈর্ঘ্য বলেছি এল, দৈর্ঘ্য বলেছি এল, ম্যাগনেটিক ফিল্ড আছে এইদিকে বি, এখানেও ম্যাগনেটিক ফিল্ড বি এদিকে, এখানে কারেন্ট হচ্ছে নিচের দিকে। তাহলে বলো তো দেখি কোনটায়, কোন অংশটায়? এখানে এমপি, এমপিতে কোন দিকে ফোর্স হবে? আর ও এন এ কোন দিকে ফোর্স হবে? কি করে ক্যালকুলেট করব? ফ্লেমিং এর বাম হাত নেব, বাম হাতে তিনখানা আঙুল আছে, তার মধ্যে বি, বি নির্দেশ করে তর্জনী দিয়ে, বুড়ো আঙুলের পাশেরটা দিয়ে। তাহলে বি নির্দেশ করো এভাবে, খাতার পাতার উপর ফেলে দাও। কারেন্ট তোমার উল্টো দিকে, তাহলে এরকম করে দাও। তাহলে এইটা কোন দিকে ফোর্স পাচ্ছে গো? পিএমটা নিচের দিকে ক্রস হচ্ছে, নিচের দিকে পাচ্ছে মানে এখানে ক্রস ফোর্স পাচ্ছে, এই বরাবর ফোর্স পাচ্ছে। মানে এরকম করে যদি তারটা এইভাবে থাকে, ও এই দিকে ঢুকে যাচ্ছে ভিতরের দিকে। আর ও এন অংশটা কোন দিকে কাজ কাজ ফোর্স পাচ্ছে? এ দেখবে, এই যেহেতু সবই একই, বি একই দিকে, কারেন্টটা খালি উল্টো দিকে, তাহলে উল্টো হবে। তাহলে এখানে পাবে ডট। তার মানে কি? একটা, একটা দিক এইভাবে নিচের দিকে ঢুকে যাবে, একটা উপর দিকে উঠে আসবে। তার মানে এই যে কুণ্ডলীটা আছে, এই কুণ্ডলীটার এই প্রান্তটা এই বরাবর ফোর্স পাবে ভেতরের দিকে, আর এ বাইরের দিকে ফোর্স পাবে। তাহলে এটা কি হবে গো? এটা এইভাবে রোটেট হবে না? তাহলে একটা একই পরিমাণ, একই মানের দুটো বল পরস্পর বিপরীত দিকে যদি ক্রিয়াশীল হয়, কোনো একটা চালের ড্রাম বলো, বা মানুষ বলো, বা কোনো একটা জিনিস বলো, টেবিল বলো, তাকে যদি দুই দিকে ধরে একই ফোর্স দুই দিক দিয়ে যদি দিয়ে দাও, সে ঘুরতে থাকবে। তাহলে একই পরিমাণ বল, একই পরিমাণ বল কেন বলছি? কারণ এখানেও 90 ডিগ্রি থিটা, এখানেও 90 ডিগ্রি থিটা। তার মানে এখানেও ফোর্স হবে, ফোর্স সমান হবে আই এল বি সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে বি আই এল ফোর্সের মান, এখানেও যে ফোর্সের মান সেটাও হবে আই এল বি সাইন 90 ডিগ্রি। মানে এখানেও হচ্ছে বিআইএল। তাহলে আমি তফাৎ কি পেলাম? আমি দেখতে পেলাম যে দুটো ফোর্স কাজ করছে আলাদা আলাদা বিন্দুতে, কিন্তু বিপরীত দিকে। এই ধরনের বল দ্বন্দ্বের সৃষ্টি করে, এরা কাপল অফ ফোর্স বলা হয়। তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কুণ্ডলীর উপর, অতএব আয়তকার কুণ্ডলীটির উপর, আয়তাকার কুণ্ডলীর উপর দুটি সমমানের বল, সমমানের বল মান কত? মান হচ্ছে বিআইএল, তাই তো? সমমানের বল বিপরীত দিকে ক্রিয়াশীল, বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে আমরা কি বলতে পারি এক্ষেত্রে? এক্ষেত্রে তাহলে কাপল অফ ফোর্সেস তৈরি হয়েছে, তার মানে বলের দ্বন্দ্ব বল ক্রিয়াশীল হয়েছে। কাপল অফ ফোর্সেস সৃষ্টি হয়েছে, দ্বন্দ্ব বল।
দ্বন্দ্ব বল তৈরি হয়েছে। তাহলে দ্বন্দ্ব বল তৈরি হয়েছে, তার মানে তার একটা বলের ভ্রামক থাকবে। বলের ভ্রামককে আমরা কি বলি? বলের ভ্রামকের আরেকটা নাম কি? টর্ক। তাহলে সেটা মানে কি আমরা জানি? দুটো বল যদি এরকম বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে টর্ক মানে কি? যে কোনো একটি বলের মান এবং বলের ক্রিয়া দিকে তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে টর্ক সমান যে কোনো একটি বলের মান কিন্তু বল দ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে যে কোনো একটি বল মানে কি? বিআইএল। আর এদের মধ্যে লম্ব দূরত্ব মানে কি? এটা যদি এল হয়, এটা যদি বি হয়, লেংথ আর ব্রেথ হয়, তাহলে এইটাই তো লম্ব দূরত্ব। সেটা কি গো? সেটা কি? বি। না, এল তো আগে নিয়ে নিয়েছি। এখানে ফোর্স আর এখানে ফোর্স, এদের দুজনের মধ্যে লম্ব দূরত্ব বি হবে, ব্রেথ হবে, চওড়াটা হবে। তাহলে টর্ক টাও সমান, তাহলে টর্ক টাও সমান আমরা বলতে পারি বি আই এল ইন্টু বি। এল ইন্টু বি মানে কি গো? দৈর্ঘ্য ক্ষেত্রফল, একদম তাই, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার মানেই হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিরকম রাশি? ক্ষেত্রফল কিরকম রাশি আমরা জানি, এটা ভেক্টর রাশি। আমি ধরে নিলাম এটা এ, তাহলে ক্ষেত্রফলটাকে ধরে নাও এ ধরে নিলাম, তাহলে আমি এখানে লিখতে পারি আই এ বি। আই এ বি কেন লিখলাম এরকম করে? যেমন করে ফোর্সটাকে আমরা লিখেছিলাম আই এল ক্রস বি, তেমন এখানে আমরা লিখব আই এ ক্রস বি। তাহলে টর্কের মান হচ্ছে, তাহলে টর্ক সমান, টর্ক ভেক্টরের মান সমান হচ্ছে আই এ ক্রস বি, এই যে ভেক্টরটা, সেই ভেক্টরের মানের সমান। তাহলে টর্ক ভেক্টরটি কিরকম হবে? টর্ক ভেক্টরটা কিরকম হবে? টাও সমান আই ইন্টু এ ক্রস বি। এ মানে কি এখানে? এ মানে কি? ক্ষেত্রফল ভেক্টর, ক্ষেত্র ভেক্টর। বি মানে কি গো? বি মানে চুম্বক, চুম্বক ক্ষেত্র ভেক্টর। ঠিক। এবার দেখো এখানে একখানা পাক আছে, যদি এন খানা পাক থাকতো, যদি ধরো যে এন বারে এমনি 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 করে এন বারে জড়িয়ে দিতাম, এন টু এন হতো, এরকম এরকম এন যদি জড়িয়ে দিতাম, তাহলে টর্কের মান এন পাক যদি হতো। এটা এক পাকের জন্য, এই ফর্মুলাটা হচ্ছে এক পাকের জন্য। তাহলে যটা পাক হবে তত গুণ হবে। তাহলে এন পাক যদি থাকতো, তবে এন পাকের জন্য, এন পাকের জন্য মোট টর্ক এটা সমান হবে এন আই ইন্টু এ ক্রস বি। তাহলে এটা মান কত হবে টর্কের? এটা ভেক্টর হলো, মান কত হবে? মান হবে টর্ক সমান হচ্ছে এন আই এ বি। এবার ধরলাম অ্যাঙ্গেল হচ্ছে এই দিক দিয়ে, যেহেতু ক্ষেত্রফলটা এইদিকে, ক্ষেত্রফল ভেক্টর হচ্ছে, আর চৌম্বক ক্ষেত্রটা এইদিকে হচ্ছে, তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি ধরলাম। তাহলে এখানে সাইন থিটা হবে মেন। থিটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি যদি ধরি, তাহলে সেক্ষেত্রে হবে আহ এইটা সমান হবে, সবাই সুন্দর করে এটাকে সাজিয়ে লেখে বিনা, বিনা সাইন থিটা। দেখো বি আই এন এ, বিনা বললে মনে থাকে, তাহলে টর্কের মান হচ্ছে বিনা সাইন থিটা। 90 ডিগ্রি যদি হয় তাহলে টর্ক সমান হচ্ছে সাইন 90 মানে 1, তাহলে বিনা শুধু। এটার ক্যালকুলেশন পরীক্ষায় পড়ে, কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুনছো? হ্যালো 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 হ্যালো। এই অবধি থাক। তোমরা এখানে এখানে 3টে অঙ্ক দেওয়া আছে, এই 3টে অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে হোমওয়ার্ক হচ্ছে 3 প্রবলেমস। আমার বইয়ে এখানে পেজ নাম্বার হচ্ছে
348 তিনখানা প্রবলেম আছে প্রবাহের উপর প্রবাহের ক্রিয়ার আগে। নেক্সট আমরা পড়বো প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া তার আগে পর্যন্ত। প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া মানে একটা প্রবাহ থাকবে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, না আর একটা প্রবাহ থাকবে তার উপর চৌম্বক বল ক্রিয়াশীল হবে। তাহলে প্রবাহের উপর প্রবাহের ক্রিয়া যেটা আছে এইটার আগে যে প্রবলেম গুলো আছে তিন পিস প্রবলেম, প্লিজ এইগুলো হোমওয়ার্ক গুলো তোমরা করে পাঠিও। হোমওয়ার্ক গুলো করো। তার মধ্যে হ্যাঁ, বলো বলো বলো। উদাহরণের করে দেওয়া প্রবলেম গুলো, তার মধ্যে থার্ড এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে থার্ড এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, সেগুলো পড়ো। আমরা নেক্সট তখন পরে ক্লাস তখন পরে শুরু করব। ওকে। আর এখানকার যে প্রশ্নগুলো দেওয়া আছে 6 পিস প্রশ্ন, 6 পিস পরিচ্ছদ সংক্রান্ত প্রশ্ন, পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন, এই যে যে ডিসকাশনটা করলাম সেই সংক্রান্ত কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো একটু দেখে নিও। ওকে, চেক করে নিও যে হচ্ছে কিনা। চলো আজকে আর আমি লেট করে ফেলেছি, চলো বাই, গুড নাইট।